গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপার টক্স। আমি শুভায়ু ভট্টাচার্য। আশা করি তোমরা সবাই আমাকে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো এই চ্যানেলে, এবং সেই ভিডিওটা তোমরা অনেকেই লাইক করেছো, অনেকেই কমেন্ট করেছো, which in fact has inspired me to appear again on this channel। এবং আরও কিছু তোমাদের সাথে শেয়ার করে নেব, আরও কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকের বিষয়টা যেটা আমি আজকে আলোচনা করব তোমাদের সাথে, সেই বিষয়টার যে সিগনিফিকেন্স, সেই সিগনিফিকেন্সটা আজকের দিনে এবং সম্প্রতিকালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার সাথে তার সিগনিফিকেন্স পাওয়া যায়। এবং মাই লাস্ট ভিডিও তোমরা যদি মনে করো, মাই লাস্ট ভিডিও ওয়াজ অন প্রিভেসি। আমি অ্যাকচুয়ালি প্রিভেসি নয়, সেখান থেকে আমি সেই টপিকটা নিয়েছিলাম যাতে সেটাকে আই ক্যান ইউজ ইট অ্যাজ অ্যান এন্ট্রি পয়েন্ট, সেটাকে আমি একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারি টু ডিসকাস দ্য জেনারেল আইডিয়া অফ রাইটিং আ গুড আনসার বা রাইটিং আ গুড এসে। এবার এই যে বিষয়টা আজকে যেটা আমি নিয়েছি, সেই বিষয়টা তো অবশ্যই ইট ফলোজ ফ্রম দ্যাট, বিকজ আগের ভিডিওতে যেরকম ইউ হ্যাড বিন গিভেন সাম টিপস অন হাউ টু রাইট আ গুড এসে, হোয়াট কনস্টিটিউটস আ গুড রাইটিং, সেখানে এই আজকের যে টপিকটা আমি ডিসকাস করব, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইট। কারণ এখানেও আমরা দেখব যে হাউ আই অ্যাপ্রোচ, এখানেও তোমরা দেখতে পাবে হাউ আই অ্যাপ্রোচ আ টপিক উইচ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স টুডে, গ্রেট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স টুডে। কিন্তু তার সাথে সাথেও আমি এই টপিকটা নিয়েছি বিকজ আজকের দিনে যে ধরনের সম্প্রতিকালে বিভিন্ন ধরনের ইন্টারভিউ হয়ে যাচ্ছে বা ইন্টারভিউ শিডিউল বেরোচ্ছে আস্তে আস্তে, সেখানে আমার মনে হয়েছে যে ইকোনমি রিলেটেড বা ইকোনমিক্স যদিও না, পলিটিক্যাল ইকোনমি, আমাদের দেশের এই পলিটিক্যাল ইকোনমি রিলেটেড যদি কোনো টপিক থেকে থাকে যেটা ইজ অফ সিঙ্গুলার ইম্পর্টেন্স টুডে, তাহলে সেটা এই টপিক যেটা আমি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো আজকের টপিকটা হলো ব্রডলি স্পিকিং অন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দিন সেটা কি প্রথমত, এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের সাথে আজকের দিনে আজকের যে জিওপলিটিক্যাল যে ল্যান্ডস্কেপ, জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন দ্য সেন্স যে বিভিন্ন দেশের আমরা তোমরা ভালো করে জানো যে আজকে আমাদের যে জিওপলিটিক্যাল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা খুব একটা পিস টাইম সিচুয়েশন বলা যায় না, বিকজ দেয়ার আর আ লট অফ টেনশনস। যদিও আমরা ফুল ব্লোন ওয়ার বা ব্যাটল আমরা আশা করি না হয়, কেউই আমরা চাই না সেটা, কিন্তু আমরা যে টেনশনস দেখি, tensions in the sense যে we know for a fact that our neighbors, our tension with our neighbor চায়নার সাথে যে রিলেশনশিপের একটা ব্যাঘাত ঘটেছে, এবং তার ফলশ্রুতি যে আমরা বিভিন্নভাবে আমরা পাচ্ছি সাউথ ইস্ট এশিয়ান রিজনে, তার সাথে ইন্টারন্যাশনাল স্কেলে চায়নার সাথে ওয়েস্টের যে একটা সংঘাত, চায়নার সাথে আমেরিকার যে একটা ট্রেড ওয়ার, একটা প্রলং ট্রেড ওয়ার্স চললো, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আমাদের যে প্রেজেন্ট জিওপলিটিক্যাল সিচুয়েশন, সেটা ইজ নট কোয়াইট কন্ডিউসিভ টু যেটা আমরা বলতে পারি আর লিবারাল মার্কেট। কারণ লিবারাল মার্কেট বা উদারনীতির যে ধারণা, সেই উদার অর্থনীতির যে ধারণা, সেই ধারণায় কিন্তু লুকিয়ে রয়েছে ওয়ান অফ দ্য বেসিক কম্পোনেন্টস অফ এ লিবারাল ইকোনমি ইজ দ্য মেনটেনেন্স অফ স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি। এবং সেইখানে যদি টেনশনস অ্যারাইজ করে, তাহলে অবভিয়াসলি সেটা লিবারাল ইকোনমিতে অনেক ক্ষেত্রে হ্যাম্পার করবে এবং করেছেও। আজকের দিনে আমরা যেটা ডিসকাস করব সেটা ইজ রিলেটেড টু দিস এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কী, এবং আজকের দিনে যে জিওপলিটিক্যাল টেনশনসের জন্য আমাদের যে কিছু স্ট্র্যাটেজিস যে বলা হচ্ছে নেওয়া হবে, মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন কয়েকদিন আগে যে আমাদের মিশন উড বি টু ক্রিয়েট আ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আদৌ কি, এবং তার সাথে সাথে আমরা দেখছি যে ইউনিয়ন গভর্নমেন্ট বা আমাদের যে বিভিন্ন বিশিষ্ট অর্থনীতিবিদ রয়েছেন, তারা কিন্তু এফডিআই এর উপর আরও বেশি করে জোর দিচ্ছেন, যে এফডিআই রিলেটেড যে আইডিয়াসগুলো বা এফডিআই অ্যাজ আ হোল
তাকে আরও জোরদার করার জন্য কিন্তু অনেক ধরনের আইডিয়াস আমরা পাচ্ছি বিভিন্ন অর্থনীতিবিদদের থেকে, এবং তার সাথে আমাদের যে গভর্নমেন্টের যে স্ট্র্যাটেজি সেখানে কিন্তু এফডিআইকে মান্যতা দেওয়া হচ্ছে, ইনস্পাইট অফ টকিং অ্যাবাউট আত্মনির্ভর ভারত, ইনস্পাইট অফ টকিং অ্যাবাউট আ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। তো এইটা কেন? ইজ দেয়ার অ্যাপারেন্টলি আ ডিস্টিংশন বিটুইন দ্য টু? আমরা কিন্তু সেই জায়গাতেই ফিরছি যেই জায়গা দিয়ে আমরা আগের ভিডিওটা শেষ করেছিলাম, যেখানে আই ওয়াজ টকিং অ্যাবাউট কার্ভিং আ মিডল পাথ, যেখানে আই ওয়াজ টকিং অ্যাবাউট মিডিয়েটিং ইস্যুস দ্যাট সিম টু বি opposed to each other, apparently opposed to each other, মানে টু দ্য layman it is they are opposed to each other. তো তুমি তো আজ বাদে কাল তুমি যখন একটা ইন্টারভিউয়ে যাবে বা ফেস করবে, you will obviously not be a layman, you will obviously have to have an idea about things that are different. তো সেক্ষেত্রে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবে দি আইডিয়া অফ এফডিআই বা ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আর তার সাথে সাথে আ সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া। আমরা পুরোপুরি এই বিষয়ে ঢোকার আগে আমি এইটুকু বলে রাখি যে এই যে পার্টিকুলার যে আজকের যে টপিক, সেই টপিকটা কিন্তু তুমি দেখতে পারবে যে অনেক ধরনের প্যারালাল টপিকসে তোমার কাজে লাগছে। যখন তোমাকে অর্থনীতি সম্পর্কে প্রেজেন্ট যে পলিটিক্যাল কনটেক্সট, প্রেজেন্ট যে ইন্ডিয়ান স্ট্র্যাটেজি, প্রেজেন্ট প্রবলেমস বলো বা তার থেকে বেরিয়ে আসার কিছু কিছু আইডিয়াস যেটা আজকের দিনে খুবই ইনফ্লুয়েন্সিয়াল হয়েছে, সেখানে যদি এই জিনিসগুলো আনসার করার সময়ও তুমি দেখবে যে আমার হয়তো আজকের যে আমার যে অভিমত, সেই অভিমতের কিছুটা কাজে লাগতে পারে। দিস ইজ ডিসক্লেমার 1। আর ডিসক্লেমার 2 হচ্ছে আমি অনেক কিছু এই ভিডিওতে বলবো, অলদো আই এম নট আ ট্রেন্ড ইকোনমিস্ট, আমি আগে থেকেই এগ্রি করে নিচ্ছি, বাট দিস ইজ বেসড অন সার্টেন ওপিনিয়ন্স দ্যাট আই হ্যাভ গ্যাদার্ড ফ্রম ডিফারেন্ট পিসেস, ফ্রম ডিফারেন্ট পাবলিশড আর্টিকেলস অ্যান্ড সোর্সেস। এবং সেই ক্ষেত্রে আমি এটাও বলে রাখি যে তোমরা যদি এর থেকে কিছু ডিফারেন্ট ভাবতে চাও উইথ রেসপেক্ট টু দ্য রেকমেন্ডেশনস, মানে এর পরে আমাদের স্ট্র্যাটেজি কী হতে পারে, পলিসি কী হতে পারে, ইউ আর অবভিয়াসলি ফ্রি টু ডু সো। আমি আমার ভিউ, আই এম নট ট্রাইং টু ইম্পোজ ইট অন ইউ, রাদার মাই পয়েন্ট or my objective is to make you aware of the strategy of answering questions, not to give you a copy paste material, a cut and dry answer to any particular question, but to give you an idea about how you can approach a particular issue. তো আজকে আমি শুরু করি প্রথমে by introducing you to foreign direct investment by FDI. এখানে আমি তিনটে ডিস্টিংশন করব between FDI, FPI and FII. FDI is foreign direct investment. সে foreign direct investmentটা কি? Foreign direct investment is an investment whereby a foreign entity, সেটা কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, কোনো এজেন্সি হতে পারে, সেই ফরেন এন্টিটি একটা কান্ট্রির ভিতর ঢুকে একটা কান্ট্রির মধ্যে ডিরেক্ট ইনভেস্টমেন্ট করবে উইথ রেসপেক্ট টু অল অপারেটিং প্রসিজিওরস। অর্থাৎ কিনা সেটিং আপ থেকে আরম্ভ করে, দ্যাট কুড বি রিলেটেড টু দ্য সেটিং আপ অফ দ্য ইন্ডাস্ট্রি, দ্যাট কুড বি রিলেটেড টু, তোমরা জানো একটা ইন্ডাস্ট্রি শুধু সেট আপ করলেই হয় না, তার অনেক প্রসেসেস আছে, অনেক অপারেশনস আছে। সেই যে কাঁচামাল থেকে প্রকিওর করা থেকে আরম্ভ করে, ম্যানুফ্যাকচারিং থেকে আরম্ভ করে, সেলস থেকে আরম্ভ করে তারপরে মার্কেটিং, এই যে বিশাল একটা চেন, এই চেনের সবকটা প্রসিডিওরই হচ্ছে একটা অপারেশনাল প্রসিডিওর উইথ রেসপেক্ট টু দ্য কোম্পানি। তো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এমন একটা বিনিয়োগ, যেই বিনিয়োগের মাধ্যমে একটি ফরেন সংস্থা, সেই ফরেন সংস্থা বিভিন্ন ধরনের এই অপারেশনাল প্রসিডিওরসকে একটা দেশের মাটিতে কার্যকরী করবে। উইথ দ্য ইনভেস্টমেন্ট উইল লিড টু আ ডিরেক্ট ম্যানিফেস্টেশন অফ দিজ অপারেশনস। এই অপারেশনসগুলোই শুরু হচ্ছে একটা কোম্পানির দ্বারা। অর্থাৎ in other words, FDI is almost like an open field whereby a particular foreign entity can start investing directly in all operations and procedures that it wishes to involve in. এটা হচ্ছে foreign direct investment. The foreign portfolio investment কি? Foreign portfolio investment is also an investment that is made by a foreign entity.
এটাও একটা বিনিয়োগ যেটা একটা ফরেন এন্টিটি করে, কিন্তু এর থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স রয়েছে। সেই কোয়ালিটেটিভ ডিফারেন্সটা কি? ধরো আজকে একটি দেশের মধ্যে কোম্পানি এক্স রয়েছে, সেই কোম্পানি এক্স যথেষ্ট নাম করা, সেই কোম্পানি এক্সের মার্কেট শেয়ার অনেক বেশি, তার রিটার্নস অনেক বেশি, এবং এই কোম্পানি এক্সের কিছু শেয়ার বা কিছু স্টক বা কিছু বন্ড কিনলো কোনো একটি ফরেন সংস্থা, অর্থাৎ কিনা সেই ফরেন সংস্থা কিন্তু বিনিয়োগ করলো টাকা, বিকজ দ্য ফরেন সংস্থা হ্যাজ টু পে, তাকে কিন্তু টাকা খরচ করে সেই স্টকস বা বন্ডস কিনতে হয়েছে ইন দ্য কোম্পানি এক্স। কিন্তু এখানে কিন্তু ডিরেক্টলি কোনো ওপেন ফিল্ড এরকম ছিল না যেখানে সবকটা প্রসিজিওর সেই ফরেন সংস্থা করছে, অর্থাৎ কিনা সেই ফরেন সংস্থা ইজ সিম্পলি টেকিং পার্ট, আমি যদি আরও ইজিলি বলি, সেই ফরেন সংস্থা ইজ অ্যাকচুয়ালি টেকিং পার্ট in the profits of the company X, which is an indigenous company, which may not be a foreign company. অর্থাৎ কিনা কোম্পানি এক্স এর যে প্রফিট, সেই প্রফিটের যে ম্যাক্সিমাইজেশন, সেই প্রফিট যখন বাড়ছে, সেই প্রফিটের অংশ আলটিমেটলি দ্য ভ্যালিউ অফ দ্য শেয়ার অফ দ্যাট কোম্পানি ইজ গোয়িং আপ। এই যে ভ্যালিউ অফ দ্য শেয়ার ইজ গোয়িং আপ, দ্যাট ইন ফ্যাক্ট ইজ বেনিফিটিং দ্য ফরেন কোম্পানি। শেয়ার হোল্ডার ম্যাক্সিমাইজেশন বলে একটা কথা আছে, যেখানে দ্য গোল অফ বিজনেস বলা হতো একটা সময়, ফ্রি মার্কেট ইকোনমিক্স যেটা মুক্তবাজার অর্থনীতি, সেখানে বলা হতো যে গোল অফ বিজনেস ইজ টু ম্যাক্সিমাইজ শেয়ার হোল্ডার প্রফিট, যারা শেয়ার হোল্ডার তোমার কোম্পানির, তাদের ভ্যালু বাড়ানো, সেটাই একটা বিজনেসের মূল লক্ষ্য। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ইজ সামথিং দ্যাট adheres to this principle. Foreign portfolio investment adheres to this principle. তো আমরা দেখতে পেলাম একটা মৌলিক ডিফারেন্স রয়েছে, একটা মৌলিক পার্থক্য রয়েছে বিটুইন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। এবারে আসি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ক ধরনের হতে পারে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ব্রডলি স্পিকিং দু ধরনের হয়, একটি হয় গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট, আরেকটি হয় ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট। গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট কি? গ্রিনফিল্ড, অ্যাজ দ্য নেম ইটসেলফ সাজেস্টস, কোনো কিছু প্রথম থেকে নেই, সেই কোম্পানিটা পুরোপুরি আসলো এবং almost all operating procedures that are required to be run and made functional in order to contribute to the profits of the company, এই প্রত্যেকটা অলমোস্ট এভরি অপারেটিং প্রসিজিওর ইজ স্টার্টেড অ্যাফ্রেশ। অর্থাৎ কিনা সেই কোম্পানিটা যখন বিনিয়োগ করছে, সে পুরোপুরি একটি ওপেন ফিল্ডে বিনিয়োগ করছে, যেখানে আগে কিছু নেই, আগে থেকে কিছু নেই, সে পুরোপুরি সেখানে এসে পূর্ণ বিনিয়োগ করছে সব কিছু অপারেশনসে, যেটা উইল আলটিমেটলি কন্ট্রিবিউট টু দ্য প্রফিটস অফ দ্য কোম্পানি। এটাকে বলা হয় গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট। আর ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট কি? এফডিআইএ। ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট ইজ আ কাইন্ড অফ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেখানে কিনা অলরেডি কিছু কিছু অপারেশনস সেই একটা পার্টিকুলার কোম্পানির আছে, কিন্তু কিছু কিছু অপারেশন সাপোজ ওই কোম্পানি করতে পারে না, সেই অপারেশনসগুলো একটি ফরেন সংস্থাকে লিজ আউট করে দেওয়া হলো। এটা কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হলো না। পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনো দায়িত্ব নিচ্ছে না, অ্যাটলিস্ট উইথ রেসপেক্ট টু দ্য মেকিং অফ অপারেশনস, অ্যাটলিস্ট উইথ রেসপেক্ট টু দ্য রানিং অফ অপারেশন, সরি। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনো অপারেশনের রানিংয়ের দায়িত্ব নিচ্ছে না, ইট ইজ সিম্পলি পার্টেকিং অফ দ্য প্রফিটস অ্যান্ড অফকোর্স শেয়ারিং লসেস, রাইট? কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ব্রাউনফিল্ড, সেখানে কিন্তু হয়তো পুরোপুরি সব অপারেটিং প্রসিজিওর্স একটা কোম্পানির দায়িত্বে পড়ছে না, কিন্তু যে কোম্পানিটা ইনভেস্ট করছে সেই কোম্পানিটা একটা পার্টিকুলার অপারেশন, একটি এক্সিস্টিং কোম্পানির একটি পার্টিকুলার অপারেশন বা 2 to 3 স্পেশালাইজড অপারেশনস, সেগুলোকে নিজে নিচ্ছে। অলমোস্ট দিস ইজ অ্যাকিন টু আউটসোর্সিং বলে যেই কনসেপ্টটি রয়েছে,
ধরো আজকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো অপারেশন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোনো সফটওয়্যার রিলেটেড কাজ, সেই সফটওয়্যার রিলেটেড কাজ হয়তো একটা ইট ইজ আ ভেরি স্পেশালাইজড অপারেশন, ইট রিকোয়ার্স হাই স্কিল লেবার, নট অনলি হাই স্কিল লেবার, ইট ইজ এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যাক্টিভিটি। কোয়াটারনারি কারণ কেন? এই ধরনের অ্যাক্টিভিটিতে একটি পার্টিকুলার ধরনের নলেজ ছাড়া এই ধরনের অ্যাক্টিভিটি করা সম্ভব নয়। ইউ নিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, ইউ নিড স্পেশালাইজড people who can run these operations, you need specialized people who can run Java programs or Python programs, whatever. সেক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করলো, কগনিজেন্ট বলে যে সংস্থা বা টিসিএস বলে যে সংস্থা, তাকে তার সেই অপারেশনটা লিজ আউট করে দিল। অ্যান্ড যদি কগনিজেন্ট, ধরো কগনিজেন্ট ইজ অবভিয়াসলি আ ফরেন কোম্পানি, সে যদি ইনভেস্ট করছে in order to take the operations, in order to procure all the operations of entities like corporate entities like SBI, corporate entities like, let us say, Bandhan Bank, in order to enable them to perform their operations smoothly, তাহলে সেটা কিন্তু একটা ব্রাউনফিল্ড ইনভেস্টমেন্ট হয়। সুতরাং আমরা এফডিআই যখন আমরা পড়ছি তখন আমরা দেখছি যে there are two kinds of foreign direct investment, broadly speaking. One is the greenfield investment and the other is the brownfield investment. আপাতত আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আমার বিষয়ের মূল বস্তু। তাহলে দেখো, আমি যদি একটা আনসারই লিখি এটা সম্পর্কে, আমি কিন্তু প্রথমেই শুরু করব না আমার ওপিনিয়ন দিয়ে। প্রথমে কিন্তু আমি শুরু করব, লাইক দি আদার ভিডিও, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য ব্রড কনসেপ্টস of FDI, FPI, FII, Greenfield and Brownfield. এরপরে আমি আসছি যে মৌলিক প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, is FDI actually detrimental to the interests of a self-reliant country, detrimental to the interests of a self-reliant economy? এখানে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই, কয়েকটা আইডিয়া। প্রথম আইডিয়া হলো, what exactly do you mean by self-sufficiency? Self-sufficiency অর্থাৎ কিছু কিছু সেক্টরস অফ দ্য ইকোনমি, সেটা সার্ভিসেস সেক্টরে হতে পারে, সেটা ম্যানুফ্যাকচারিং সেক্টরে হতে পারে। ইউজুয়ালি ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপর বেশি জোর দেওয়া হচ্ছে ইদানিং। তার কারণ হলো এই কিছু কিছু সেক্টরগুলোতে ইন অর্ডার টু এনশিওর যে আমাদের ইন্ডিজেনাস কোনো অন্ত্রপ্রেনিয়র, ইন্ডিজেনাস কোনো মানে ইন্ডিয়ার ভেতরে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোনো অন্ত্রপ্রেনিয়র কিছু জিনিস প্রডিউস করলো, কিছু আইটেমস প্রডিউস করলো, যেই আইটেমসগুলোকে যখন সেটা বৃহত্তর হয়ে বড় আকার কোয়ান্টিটিতে প্রডিউস হবে, সেটা যখন বাইরে যাচ্ছে, দ্যাট উইল কন্ট্রিবিউট টু আওয়ার এক্সপোর্টস, নাম্বার ওয়ান। নাম্বার টু, we are not going to be dependent all the time on countries other than India in order to, let us say, import raw materials for the procurement of raw materials or even for the procurement of certain finished products. আমরা যদি এই যে ইয়ারফোন বা আজকে এই যে স্যামসাং যে মোবাইলে আমি ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওতে সেই মোবাইলের কিছু পার্টস, সেটাকে যদি আমাকে অ্যাসেম্বল করতে হয় অন্য জায়গা থেকে, তার থেকে বরং যদি আমি আমার দেশের ভিতরেই এই পার্টসগুলো ম্যানুফ্যাকচার করতে পারি, তাহলে কি হয়, আমার ইম্পোর্ট কস্টটা কমে যায়। যখনই আমার ইম্পোর্ট কস্টটা কমে যাবে, দ্যাট ইজ আ গুড সাইন ফর দ্য ফিসকাল সিচুয়েশন অফ দ্যাট ইজ আ গুড সাইন ফর, যে তোমরা জানো ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বলে একটা আমাদের কনসেপ্ট আছে, সেটা কারেন্ট অ্যাকাউন্টসে রিফ্লেক্টেড হচ্ছে পজিটিভলি, কারণ আমার ইম্পোর্ট বিলস কমে যাচ্ছে। তাছাড়া আমার যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টে যে দাম, সেই দামটা কমে যাওয়ার কথা, বিকজ আমি কিন্তু ইম্পোর্ট কস্ট আমার কমে যাচ্ছে, নাম্বার টু। আর নাম্বার থ্রি, এর ফলে কি হচ্ছে, প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কেন্দ্র করে কাকে না, একটা ইন্ডাস্ট্রিকে। স্যামসাং মোবাইল বা ইন দ্যাট সেন্স আইটি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে তৈরি হচ্ছে প্রচুর এরকম ছোটো ছোটো ম্যানুফ্যাকচারিং ইউনিটস। তার ফলে কি হচ্ছে, উই হ্যাভ
উই ডোন্ট হ্যাভ আ ডার্থ অফ লেবার ইন ইন্ডিয়া, আমাদের দেশে কিন্তু লেবারের ল্যাক নেই। সুতরাং কি হচ্ছে, আমরা যখন এই ধরনের ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিটস তৈরি করতে পারছি, আই উইল বি এবল টু অ্যাবজর্ব দ্য র্যাপিডলি বুর্জোয়ানিং লেবার ফোর্স, তারা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এই হচ্ছে কনসেপ্ট অফ সেলফ সাফিসিয়েন্সি, দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই দ্য আইডিয়া অফ সেলফ সাফিসিয়েন্সি। আর তার সাথে তো অবশ্যই আজকের দিনে যে জিওপলিটিক্যাল কনফ্লিক্ট, সেখানে আমাদের সাথে বিভিন্ন আমাদের নেবার্সদের যে কনফ্লিক্ট, তার ফলে ন্যাশনাল সিকিউরিটির কিছু প্রশ্ন আসছে, তোমরা ভালোভাবেই জানো। তা সেক্ষেত্রেও আমাদের সেলফ সাফিসিয়েন্সিটা খুব প্রয়োজন। এবারে প্রশ্ন হচ্ছে, তাহলে এফডিআই কেন? এফডিআই আসলে কি সেলফ সাফিসিয়েন্সি হবে না? আপাত দৃষ্টিতে ইয়েস। তার কারণ, যদি কোনো ফরেন সংস্থা এসে এখানে ইনভেস্ট করে, কোনো ফরেন সংস্থা এসে এখানে ডিরেক্টলি আসে এবং ইনভেস্ট করে, তাহলে অবভিয়াসলি আমাদের যারা ইন্ডিজেনাস অন্ট্রপ্রেনিয়র, তারা তো ভাবছে যে অলরেডি যদি কোনো বড় জায়েন্ট এসে, বা কোনো জায়েন্ট না হোক, কোনো মিডিয়াম সাইজড কোনো কর্পোরেশন এসে যদি আমাদের কোনো একটা পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করে, তাহলে সেখানে অবভিয়াসলি কী হচ্ছে, যেটাকে আমরা ইকোনমিক্সের ভাষায় বলি ক্রাউডিং আউট, অর্থাৎ এত বেশি তার প্রভাব যে অন্য কেউ হয়তো সেই পার্টিকুলার সেক্টরে একটি ভালো প্লেয়ার হিসেবেই ইমার্জ করছে না, বা তার কোনো স্কোপই নেই। আপাত দৃষ্টিতে এটা মনে হতেই পারে, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে দ্যাট এফডিআই উইল আলটিমেটলি ইনক্রিজ কম্পিটিশন। তার কারণ, যত ভালো, এবং যদি আমার দেশে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকে, যদি আমার দেশে ঠিকঠাক লস থাকে, লেজিসলেশন থাকে উইথ রেসপেক্ট টু ল্যান্ড অ্যাকুইজিশন, উইথ রেসপেক্ট টু আদার সাচ ক্রাইটেরিয়া ফর ইনভেস্টমেন্ট, ইজ অফ ডুইং বিজনেস অ্যান্ড সো অন, তোমরা জানো এই জিনিসগুলো, তাহলে কি হবে, যদি ঠিকঠাক আমাদের দেশে ইনভেস্টমেন্ট হয়, যদি কোনো বড় সংস্থা বা কোনো মিডিয়াম সাইজ সংস্থা উইথ গুড টেকনোলজি, উইথ গুড, শুধু টেকনোলজি নয়, উইথ গুড মার্কেটিং অপারেশনস, উইথ গুড মার্কেটিং অবজেক্টিভস, উইথ গুড মার্কেটিং স্কিলস, যদি আমাদের দেশে such a company invests owing to the government's increase of FDI limit and also because of the other factors that I mentioned, যদি সেটা হয়, তাহলে আলটিমেটলি যেটা হতে পারে, দূরদর্শিতার, যদি আমি এক্ষেত্রে যদি দূরদর্শিতার কথা বলি, তাহলে আলটিমেটলি ইন দ্য লং রান যেটা হবে, যে এখানকার যে ইন্ডাস্ট্রিজ, এখানকার যে অন্ট্রপ্রেনিয়র্স, এখানকার যে ম্যানেজমেন্ট স্কুলস, এখানকার যে বিভিন্ন ধরনের কর্পোরেট, যেটাকে বলা হয় ইন্ডিয়া আইএনসি, India Incorporated, the corporate world, the corporate society of India, not just consisting of large conglomerates, but also consisting of willing entrepreneurs, aspiring entrepreneurs, তারা কিন্তু তাদের যে টেকনোলজি ব্যবহার হয়, মানে যে ফরেন কোম্পানি আসলো, তাদের যে টেকনোলজি ব্যবহার হয়, তাদের যে ম্যানেজমেন্ট অপারেশনস, তারা কিভাবে প্রফিট করছে, এগুলোর একটা ডিরেক্ট একটা এক্সপিরিয়েন্স তাদের হতে পারে, যার ফলে ইন দ্য লং রান ইনোভেশনের যে আইডিয়াটা, সেই ইনোভেশন, আমাদের দেশে ইনোভেশন আরও বাড়তে পারে। তার কারণ, অলরেডি আর এক্সিস্টিং অন্টারপ্রেনিয়র্স, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর ভেরি মাইন্ডফুল অফ অ্যাকোয়ারিং দিজ স্কিলস, অ্যাকোয়ারিং দিজ টেকনিক্স, অ্যাকোয়ারিং দিজ টেকনোলজিস। সুতরাং লং রানের ক্ষেত্রে এফডিআই কিন্তু ইজ আলটিমেটলি বেনিফিশিয়াল ফর ওভারঅল ইনোভেশন ইনসাইড দ্য কান্ট্রি। কিন্তু এক্ষেত্রে দুটো রেসপন্সিবিলিটি থেকে যায়। এখন আসছি আমি অ্যাডমিনিস্ট্রেশনে। তোমরা যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছ, ইউ আর অবভিয়াসলি গোয়িং টু বি অ্যাডমিনিস্ট্রেটার্স। তো সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের বা গভর্নেন্সের প্রশ্নটা কোথায় আসছে? আসছে দু ক্ষেত্রে। এক ক্ষেত্রে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, আরেক ক্ষেত্রে এক্সটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন। কীভাবে? প্রথমে ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনে আসি। আমরা যখন এফডিআই এনকারেজ করছি অ্যান্ড উই আর ইনভাইটিং agencies to come and invest in the country, we are inviting foreign agencies to take part in the process of growth in the country within the sovereign territory of the country. আমাদের কিন্তু এটাও মাথায় রাখতে হবে
যে উই নিড টু এখানে কিন্তু আমি এফডিআই এনকারেজ করছি, বাট অ্যাট দ্য সেম টাইম যদি আমার ইফ আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন অলসো ডেভেলপিং দ্য ইন্ডিজেনাস সেক্টর, তাহলে কিন্তু আমাকে কিছু অন্যান্যভাবে ইন্ডিজেনাস সেক্টরকে ইনসেন্টিভ দিতে হবে। কারণ দেখো, যদি ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে, যদি বিজনেস করার জন্য অন্যান্য প্যারামিটার্স ঠিক থাকে, ইজ অফ ডুইং বিজনেস যদি আমাদের ভালো থাকে, তাহলে it is ultimately benefiting not just the foreign companies who are coming and investing, but also entrepreneurs in the country. কারণ আলটিমেটলি সেটা বিজনেসকে ডেভেলপ করবে, আলটিমেটলি সেটা বিজনেসকে বেনিফিট করবে। It's not going to simply benefit people who are coming from the west, or people who are coming from entities, corporate entities coming from the western part of the world, or maybe corporate entities coming from South Korea or Taiwan. It is also going to benefit indigenous entrepreneurs, indigenous businesses. সেক্ষেত্রে আমি আরও কীভাবে সুবিধা দিতে পারি, আরও কীভাবে ইনসেন্টিভস দিতে পারি, উইথাউট অ্যাকচুয়ালি ডুইং হোয়াট হ্যাজ বিন ডান ইন দ্য রিসেন্ট পাস্ট, ট্রেড ওয়ার, সেখানে না গিয়ে, সেই সংঘাতে না গিয়ে। কারণ আমরা জানি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ইত্যাদি সংস্থা, এরা কিন্তু আলটিমেটলি দে আর দ্য ওয়াচ ডগস অফ ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড। এই সংঘাতে না গিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের ইন্ডিজেনাস এন্টারপ্রাইজেসকে ইনসেন্টিভাইজ করতে পারি বাই দ্য প্রভিশন অফ কোল্যাটারাল ফ্রি লোনস, বাই দ্য প্রভিশন অফ, যেটা অলরেডি এমএসএমই সেক্টরে ভালোভাবে এবং অনেক দীর্ঘকালের পরিকল্পনা মাফিক করা হচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু সেন্টারে না, স্টেট লেভেলেও করা হচ্ছে। আমরা কিন্তু সেটা একটা, দ্যাট ইজ অবভিয়াসলি ওয়ান পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন দ্যাট কুড বি প্রমোটেড in order to balance, in order to negotiate between foreign entities who are investing in the country and our indigenous enterprises, number one. And number two, external affairs. External affairs এখানে কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা এটা দেখা গেছে হিস্টোরিক্যালি যে those countries which have been able to negotiate properly with investors abroad, those countries who have been able to negotiate properly with investment agencies abroad have been most successful. আমি এখানে শুধু একটা এক্সাম্পল নিয়ে আজকে এটা ইলাস্ট্রেট করতে চাই। I want to take the example of China. China post 1977, মানে 1978-79-এ চায়না একটা ইনোভেশন যেটা করেছিল, চায়না কিন্তু যখন ওপেন আপ করেছিল, তোমরা জানো প্রথমে চায়না ওয়াজ আ ক্লোজড ইকোনমি, ক্লোজড বলতে অনেকটাই ক্লোজড, এবং সেখান থেকে যখন ওপেন আপ করলো আস্তে আস্তে আস্তে, দ্য প্রসেস অফ ওপেনিং আপ ওয়াজ নট সিম্পলি আন্ডারটেকেন ইন দ্য ফ্ল্যাশ অফ আ সেকেন্ড। প্রচুর পরিকল্পিতভাবে ওপেনিং আপটা করা হয়েছিল, এবং এর একটা শর্ত ছিল যে ফরেন এন্টিটিস যাদের আনা হবে, এবং দ্যাট ওয়াজ দ্য কি বলবো, দ্য প্রুডেন্স দ্যাট ওয়াজ ডিসপ্লেড, দ্য ক্রেডিবিলিটি অফ চাইনিজ ডিপ্লোম্যাটস, সেই সময়কার ব্যুরোক্র্যাটস, যারা যেটা নেগোসিয়েশন মারফত যেটা এস্টাবলিশ করতে চেয়েছিল যে আমাদের যে ইন্ডিজেনাস ভিলেজ ইন্ডাস্ট্রিজ, সেখানে ভিলেজ ক্লাস্টার্স বলতো সেই সময় চায়নার বিভিন্ন যে ভিলেজ ক্লাস্টার্স, যারা বিভিন্ন ধরনের অপারেশনস করছে, টেক্সটাইল ম্যানুফ্যাকচার করছে, এটা ম্যানুফ্যাকচার করছে, তাদের সাথে পার্টনারশিপে জুড়ে তাদের ডেভেলপমেন্টটাও যাতে হয়, তাদের সাথে পার্টনারশিপে জুড়ে ফরেন এন্টিটিসদেরকে কাজ করার একটা সিদ্ধান্ত ওরা নিতে পেরেছিল, এবং সেটা আলটিমেটলি অ্যাকসেপ্টেবল হয়েছিল। সেই কারণে আমরা যদি আজকের দিনেও তুমি কোনো আর্টিকেল তুলে দেখো দ্যাট টক্স অ্যাবাউট দ্য ওয়ে ফরওয়ার্ড, টক্স অ্যাবাউট দ্য ওয়ে অফ আর ইকোনমি ফরওয়ার্ড, সেখানে দেখবে সেখানেও ক্লাস্টার্সের কথা বিভিন্ন জায়গায় বলা আছে। ক্লাস্টার্স ইন দ্য সেন্স শুধু একটা জায়গায় একটা মাল তৈরি হচ্ছে সেটা না, বিভিন্ন, যদি এরকম ধরে নাও 6টা সাব ডিভিশনকে ঘিরে যদি এরকম অনেক ধরনের ইন্ডাস্ট্রিকে ক্লাস্টার্সে আনা যায়, এই ক্লাস্টার্সগুলো, সেগুলোর সাথে যদি আমরা ঠিকঠাকভাবে এক্সটার্নালি নেগোশিয়েট করে এরকম একটা কোলাবোরেশনের ভিত্তিতে আমরা এদেরকে ডেভেলপ করতে পারি, সো দ্যাট দে গ্রো ফ্রম বিং স্মল সাইজ ক্লাস্টার্স টু মিডিয়াম সাইজড entities, business entities, with help from external agencies, with help from
companies that are willing to invest in the country. তার ফলে কি হবে, গ্রোথের সাথে, যেটাকে আমাদের প্ল্যানে, আমাদের যে 10th 5-year প্ল্যান, গ্রোথ উইথ অবভিয়াসলি অনেক আগে, বাট স্টিল আমি সেটার একটা এক্সাম্পল দেব, গ্রোথ উইথ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকুইটি, সেটা এনশিওর করা হবে। বিকজ আলটিমেটলি দিস ইজ গোয়িং টু বেনিফিট দ্য ভিলেজ কমিউনিটি অ্যাজ আ হোল, it is going to benefit these clusters as a whole and people who are part of these clusters, while also not compromising on the economic necessity for growth. আশা করি আমি কিছুটা বোঝাতে পারলাম। Stay tuned for my next video in this channel. Thank you.